for my galaxy. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সামনে দাঁড়িয়ে আছে তে। আজ একটা প্রোগ্রাম আছে, কত মানুষ কত রং ঢং করে সেজে এসেছে। তে গাছের নিচে দাঁড়িয়ে জিমিনের সাথে তাদের সমালোচনা করছে। একটা মেয়ে একটু আগে তাদের সামনের গাছটার নিচে দাঁড়িয়ে ছবি তুলেছে, তা দেখে তে জিমিনকে বলল, দেখ দেখ, মেয়েটা নিজেকে দীপিকা ভাবছে, লাগছে তো হিরো আলমের বউ। খালি সাজলেই হয় না, সে ভাবছে তাকে কত সুন্দর লাগছে। কথাটা বলেই দুজনে মিলে কি হাসি। পাশেই দুটো ছেলে যাচ্ছিল, তাদের দেখে জিমিন বলে, এই তে, ওইটা তোর, এটা আমার, ঠিক আছে? তে মুখ বাঁকিয়ে বলে, না না, সব তুই রাখ, আমি ভালো হয়ে গেছি। সে কি রে, কেমন করে হলি? কারো দর্শন পেয়ে ভালো হয়ে গিয়েছে রে, এখন শুধু বান্দাটাকে পেলেই হয়েছে। তে তার ওড়নাটা নাড়িয়ে নাড়িয়ে কথা বলছিল, হঠাৎই অনুভব করলো কেউ তার ওড়নায় পেছন থেকে হাত দিয়েছে। ওই শালা জঙ্কুক নিশ্চয়ই আজকে ওই জঙ্কুকের বাচ্চারে এমন একটা খুশি দেবে না, একেবারে তার বংশের ভবিষ্যৎ অন্ধকার করেই ছাড়বে মায়েরি। তে গালি দেওয়ার জন্য পেছনে তাকাতেই দেখে একটা কালো মোটা ছেলে তার ওড়নাটা ধরে রেখেছে, সঙ্গে আর একটা ছেলেও আছে। তে রেগে কিছু বলতেই যাবে, তার আগেই পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটা বলে, বেশি তেজ এখানে চলে না, আমাদের ভাই রাজনীতি করে, ছাত্রলীগ চেনো না মেয়ে? ছাত্রলীগ নাকি ঘাতক লীগ তাতে আমার কি? রাজনীতির কোনো চ্যাপ্টারে বুঝি লেখা আছে মেয়ে দেখলেই ওড়না ধরে টানতে হবে? না, তবে তুমি চাইলে চ্যাপ্টার আমি নিজেই তৈরি করতে পারি। ওনাটা ছাড়ুন, নয়তো দুনিয়া ছাড়িয়ে দেব। ছেলে দুটো কেমন হেসে উঠল। ততক্ষণে সেখানে অনেক মানুষ জড়ো হয়ে গিয়েছে, সবাই কেমন তাকিয়ে দেখছে, কোনো রকম সাহায্য করতে আসলো না। তে চারদিকে তাকালো একবার, এটা কি শুটিং চলছে নাকি? মেজাজটা তার খারাপ হয়ে গেল। জিমিন কি করবে বুঝতে পারছে না। তে ওড়নাটা ছাড়িয়ে নিতে যাবে, তার আগে ছেলেটা ওড়না ছেড়ে দিয়ে পাশের ছেলেটার দিকে তাকিয়ে বলে, আজকে রাতে এটাকে আমার রুমে পাঠাবি, তেজ কতখানি একটু মেপে দেখবো। তে কিছু বলতে যাবে, তার আগেই ছেলেটার কাঁধে কেউ হাত রাখে। ছেলেটা পাশ ফিরে তাকাতেই আবিষ্কার করে জিয়ন জঙ্কুক। জঙ্কুক সকলের সামনে সরু চোখে তের দিকে তাকিয়ে বলে, আরে হ্যাঁ, নেতা সাহেব নাকি? এটাকে রুমে নিয়ে যাবেন? রুচি দেখছি মাটির নিচে নেমে গেছে, ওর থেকে ওর সাথেরটা তো আরো বেশি ভালো। জিমিন ভয়ে আরো চুপসে গেল। তের তখন রাগ আর ঘৃণায় চোখ থেকে জল পড়ছে। দুর্বলতা আর ভয় সেই জলের উৎস না, বরং রাগ সেই জলের উৎস। জঙ্কুক সেই জল দেখে আরো হাসে। ছেলেটির কাঁধে চাপড় মেরে বলে, এমন তেজি মেপে দেখবা ভাই যেন চিৎকার করার ক্ষমতা হারিয়ে ফেলে। মেয়ে মানুষের এত দেমাগ কিসের? দিস ইজ অ্যাবসলিউটলি ফাকিং রং। টেকুক দুজনের চোখই তখন একে অপরের দৃষ্টি মিলেছে। একজনের চোখে উপহাস তো অন্যজনের চোখে জল, তীব্র ঘৃণা। গোসলখানার ঝর্ণার নিচে দাঁড়িয়ে ফুপিয়ে কাঁদছে তে। আজকে তার এতটা অসহায় লেগেছে। বাবা সব সময় বলতো এমন ভাবে চলাফেরা করবে যাতে গায়ে একটা পিঁপড়াও বসতে না পারে। পিঁপড়া আজ বসে গেল। তের অনেক কিছু বলতে ইচ্ছা করেছে, কিন্তু কিচ্ছু বলতে পারেনি। ওই জিয়ন জঙ্কুক আসলে একটা জঘন্য মানুষ। সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা কোনোটাই তার মধ্যে নেই। ওই রকম মানুষরা কেবল ছোট করেই দেখতে পারে। তাদের কাছে মেয়ে মানুষ মানেই তাদের শরীরটাই সব। মন, অস্তিত্ব দরকার নেই, মোটেও দরকার নেই। তে গোসল করে বের হতেই পাশের রুম থেকে জিমিনের মার কটু কথা শুনতে পেল। বিনা পয়সায় খাচ্ছে, কবে যাবে কিছু ঠিক করে না বলতে পারলে তো সব বাড়ির মানুষই এই রকম রিঅ্যাকশন দেখাবে। তে ব্যাগ থেকে পার্স বের করে দেখে টাকা পয়সা নেই, যা কিছু আছে তাও ফুরিয়ে আসছে। তাকে খুব জলদি একটা কাজের ব্যবস্থা করতে হবে, কিছু না কিছু করতেই হবে। জিমিনকে সে বলে রেখেছে এই ব্যাপারে টিউশন হলেও চলবে। সেদিন পুরোটা রাত দিয়ে শুধু এপাশ ওপাশ করেছে, একটু ঘুমাতে পারেনি। মনের মধ্যে অনেক কষ্ট। ইউনোকে কল করেছিল, তবে কোনো রেসপন্স করেনি। ইউনো অনলাইনেই ছিল না। থাক, তাকে বিরক্ত করে লাভ নেই, সে তো আবার অনেক ব্যস্ত, তার অনেক কাজ। বাড়ি ফিরে গেলে ওই যুবরাজ নামের এমপি তাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে। তাদের বয়সের তফাৎ অনেক, তাকে বিয়ে করা সম্ভব না। যতই ক্ষমতা থাক, মানুষ তার জন্য পাগলি থাকুক না কেন, এমপি হোক কিংবা অন্য কিছু। তে ওই রাজনীতিকেই চরম ঘৃণা করে। ভালো মানুষরাও রাজনীতিতে টিকে থাকতে খারাপ পথ বেছে নেয়। ওই পথ কাউকে
ভালো থাকতে দেয় না। তার ভার্সিটির সেই ঘটনার কথা যখন যখন মনে পড়ে তখনই চোখের জল গড়িয়ে পড়ে। জিওন জঙ্কুক খারাপ ছেলে সে জানতো, তবে এতটা জঘন্য তা জানতো না। ভালো হলে তো ছেলে দুটো তার সামনে এই ধরনের কথা বলতো না। এত শরীর ফিট রেখে এত বডি করে লাভ কি যদি তার সামনে একটা ছেলে একটা মেয়েকে নোংরা কথা বলে আর সে প্রতিবাদ না করে ওই ছেলেটার কথার তালে তাল মিলায়। তে চোখ থেকে উপচে পড়া জলগুলো মুছে নিজেকেই নিজে বলে, তুই তো এত দুর্বল না, জানোয়ারকে জানোয়ারই বলবি, মানুষ বলার দরকার নেই। আর ওই প্রেমের কাছ থেকে এত বেশি আশা করিস কেন তুই? পরদিন ইউনিভার্সিটিতে সকাল থেকে জিওন জঙ্কুককে দেখতে পায়নি তে। ভালোই হয়েছে, ওই লোকটাকে দেখলেই তো শরীরটা ঘৃণায় চলবে। ক্লাস শেষ করে বের হতে জিমিনের ফোনে একটা কল আসে। সে রিসিভ করে কথা বলে তেকে জানায়, জানিস তোর জন্য একটা গুড নিউজ আর আমার জন্য একটা ব্যাড নিউজ আছে, কোনটা শুনবি আগে? দুইটা একসাথেই বল। তোর জন্য একটা চাকরি পেয়েছি, একটা ছাত্রী পড়াতে হবে। আহামরি খুশির কিছু না তো, একটা ছাত্রী পড়ালে কতই বা বেতন পাবো? থাকা খাওয়া চলাফেরার খরচ উঠে যাবে। আরে যাবে যাবে, কিভাবে? যে মেয়েটাকে পড়াতে হবে সেই মেয়েটা 1 নম্বরে গবেট শুনলাম। মেয়ে মানুষ তো, তার মা আবার মহিলা টিচার চায়, তাও এমন মহিলা টিচার যে ওই বাড়িতে থাকবে, 24 ঘন্টা টাইম দিবে মেয়েটাকে সোজা করার জন্য। তার মানে তুই সেখানে থাকতে পারবি, খেতে পারবি, মাস শেষে ভালো মোটা অঙ্কের মাইনে দেবে। তাছাড়া তোর দরকারি জিনিসপত্র সমস্ত কিছুর খরচ তারাই দেবে। এর থেকে ভালো চাকরি আর কি তোর জন্য? তের মনটা খুশিতে ছলছল করে উঠল। তবে এত সুযোগ সুবিধা এখনকার যুগে কেউ কাউকে দেয়, একটু বেশি হয়ে যাচ্ছে না? জিমিনের সঙ্গে হাঁটতে হাঁটতে শান্ত চত্বরের দিকে এগিয়ে যেতেই তে দেখতে পারলো জঙ্কুকের বাইক দাঁড় করানো। সেখানে কেবলমাত্র জঙ্কুকের বাইক না, সুগা সহ আরো কিছু ছেলেদের বাইক দাঁড় করানো আছে। জঙ্কুককে ঘিরে রেখেছে সবাই। ছেলেটির পরনের চেক শার্ট, ঝাঁকড়া চুলগুলো চোখের ওপরে পড়ে আছে, শার্টের সঙ্গে রোদ চশমা ঝুলানো। তে কাছে আসতেই জঙ্কুকের তীক্ষ্ণ চাহনি তার দৃষ্টির সাথে মিলে যায়। জঙ্কুক গিটারটা কোলে নিয়ে টুং টুং শব্দ তুলে তের চোখের দিকে তাকিয়ে গান ধরে, আমি তোমাকে আরো কাছ থেকে, তুমি আমাকে আরো কাছ থেকে যদি জানতে চাও, তবে ভালোবাসা দাও, ভালোবাসা নাও, ভালোবাসা দাও, ভালোবাসা নাও। হঠাৎই আকাশ ভেদ করে বৃষ্টি নামে। জিমিন তারা লাগায় তেকে ওখান থেকে যাওয়ার জন্য, তবে তে যায় না। ওভাবেই দাঁড়িয়ে থাকে, তাকিয়ে থাকে জঙ্কুকের দিকে। মানুষজন জায়গা ছেড়ে নড়ছেই না। জিওন জঙ্কুকের এই বৃষ্টি ভেজা গানের আসর ছেড়ে যাওয়া যায় নাকি? জিমিন আর তের সামনে দিয়ে দুটা মেয়ে যাচ্ছিল। তাদের মধ্যে একটা মেয়ে জিমিনকে বলে, আরে খবর পেয়েছো? কি ওই ছাত্রলীগের নেতা একটা চামচা এখন হাসপাতালে ভর্তি। আল্লাহ জানে, কাল তো ভালোই ছিল, কে এমন পশুর মতো পিটিয়েছে যে এখন হাসপাতালে ভর্তি। জিমিন মাথা নাড়ায়, সে জানে না কিছুই। মেয়ে দুটো চলে যেতেই থেকে ফিস ফিস করে বলে, কি রে, আমার তো মনে হচ্ছে জঙ্কুক ভাই মেরেছে, তুই কিছু জানিস নাকি? তের দৃষ্টি এবার আরো গভীর ভাবে মিলল জঙ্কুকের দৃষ্টির সঙ্গে। দুজনের দৃষ্টি একে অপরের দিকে, তবু কারো সঙ্গে কারো কোনো কথা নেই। তে শেষবারের মতো জঙ্কুকের দিকে তাকিয়ে মনে মনেই বলে উঠল, আপনি যে ওই ছেলে দুটোকে কুত্তার মতো উদাম কেলিয়েছেন তা বুঝতে এই 13 সেকেন্ডও খরচ হয়নি। আহা জঙ্কুক ভাই, এতগুলো রূপ নিয়ে চলাফেরা করতে বুঝি আপনার কষ্ট হয় না? তের ব্যাগপত্র গোছাতে সন্ধ্যা হলো। সে এই রাতে জিমিনকে বিদায় জানিয়ে সেই ঠিকানায় চলে যায় মেয়েটাকে পড়াতে। এখন থেকে সে সেখানেই থাকবে। তে ঠিকানা মতো পৌঁছে গিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে জিমিনকে বারবার কল দেয়। ভুল ঠিকানা দিল না তো? জিমিন নিশ্চিত হলো তার দেওয়ার ঠিকানায় কোনো ভুল নেই, সব ঠিক আছে। তে গেটের সামনে তাকিয়ে আরো একবার নজর ফিরিয়ে দৃষ্টি স্থির করলো। বাড়ির নাম নেওয়াজ কুটির। এই ঘুরিয়ে ফিরিয়ে নেওয়াজি রাখতে হলো। ধ্যাৎ, যেখানে চায় নেওয়াজি চলে আসে। তবে জিওন জঙ্কুক নেওয়াজের সঙ্গে এই বাড়ির কোনো সম্পর্ক থাকতে পারে না। এটা অন্য কোনো নেওয়াজ বাড়ি হবে। তে
তে দারোয়ানকে বলে ভেতরে ঢুকতেই দেখতে পায় একটা কালো গাড়ি ভেতর থেকে বের হচ্ছে। প্রথমে দেখতে পারেনি তে, আচমকাই গাড়ির সামনে পড়াতে থেমে দাঁড়ায় সে। ড্রাইভিং সিটে বসা ব্যক্তিটিকে দেখার আগেই গ্লাস নামিয়ে সে আঙুল দিয়ে ইশারা করে তেকে তার কাছে ডাকে। তে কাছে এসে তাকাতেই থমকে যায়। একসঙ্গে থমকে যায় গাড়িতে বসে থাকা মানুষটি। দুজনই একসাথে বলে উঠে, ইউনো তুমি? আহা, সঙ্গে সঙ্গে তের মনে বেজে ওঠে লা 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 লা। নওয়াজ কুটিরের অন্দরমহলে সবাই একত্রিত হয়েছে। ইউনুর আর বাইরে যেও যাওয়া হলো না। তের তো খুশিতে হাতির 5 পা দেখার মতো অবস্থা। এবার মনে হচ্ছে এক দফা এক দাবি আন্দোলন করে হলেও মিসেস ইউনু দাওয়ান তাকে এ যাত্রায় হতেই হবে। তে ঠিক করে নিয়েছে এখন থেকে ভদ্র নম্র আচরণ করবে, কথা কম বলবে, এমন ভাব করবে যে গালিগালাজের মতো শব্দ সে জীবনেও শোনেনি। আয়ু বেগম কাজের মেয়েকে দিয়ে আগেই তের জন্য রুম ঠিকঠাক করে রেখেছে। প্রথমে যখন তেকে দেখেছে কিছুক্ষণ হা করে চেয়ে রয়েছে। মেয়ে তো আগুন সুন্দরী, পটল চেরা চোখ, গোলগাল মুখ, চুলগুলো এত একটা লম্বা না, তবুও তো ভারী মিষ্টি দেখতে। তাছাড়া মেয়ের ব্যবহার দেখো, পারিবারিক শিক্ষা আছে বলতে হবে। তবে আয়ু সবচেয়ে বেশি খুশি হয়েছে যখন দেখেছে তে আর ইউনু আগে থেকেই পরিচিত। ছেলে তার মেয়েদের সাথে কথা বলে, তাহলে যাক ভালোই হয়েছে। ছেলের যদি এই যাত্রায় কাউকে মনে ধরে একটা গতি হয়, ভালোই হবে। আয়ু বেগম পই পই করে তেকে বলল, শোনো মা, আমার মেয়ে নেন্সি কিন্তু হারে বজ্জাত স্বভাবের। কাজের কাজ ছাড়া দুনিয়ার সব অকাজ পোকাজে এক্সপার্ট। সারাদিন কোরিয়ান ড্রামা দেখে। ওই যে সুন্দর সুন্দর কোরিয়ান ছেলেগুলো আছে না, ওগুলোকে উপ্পানা আপ্পা ওসব বলে ডাকে। রাতে ওদের ছবি বালিশের নিচে না রেখে ঘুমালে নাকি স্বপ্নে ব্যাঘাত ঘটে। দেখো, আমি খালি টিউশনের জন্য তোমাকে রাখিনি, ওকে সারাদিন নিজের সাথে রেখে মানুষ করবে বলে রেখেছি। তোমার টাকা পয়সা, যাবতীয় জিনিসপত্রের খরচ কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। তুমি খালি মেয়েটাকে মানুষ করে দাও। মাথায় তার প্রেম প্রীতির ভূত, এই ভূত তুমি থেরাপি দিয়ে ছাড়িয়ে দাও। 2 বছর ধরে ইন্টারেই আছে, এইচএসসি দেওয়াই হচ্ছে না। এসএসসি অনেক কষ্ট দিয়েছে, তাও কোনো মতো পাশ করেছে। ওর সাথে মেয়েগুলো পড়াশোনায় ভালো ছিল, ওদেরকে ঘুষ দিয়ে সব দেখানোর জন্য রাজি করিয়েছে। কত কাহিনী। আয়ু বেগমের কথা শুনে তের মাথা প্রথমে ভনভন করে উঠছিল, কি একটা অবস্থা। পরে ভাবলো হবু ননদিনীকে তো এতটুকু সাহায্য সহযোগিতা করাই যায়, ফকির মিসকিনদেরকে তো করে, আর ননদিনীকে করতে পারবে না? এত ছোট লোক তো সে না। তে নেন্সির সাথে পরিচিত হয়ে রুমে গেল। বড় লোকদের বড়লোকি কারবার। এত বড় আলিশান রুম। বারান্দায় দাঁড়িয়ে ডান দিকে তাকাতে দূরে একটা বাতি দেখতে পেল, ভালোই একটা আলো। অন্ধকার তো, তাই এত একটা বুঝতে পারলো না ওই দিকটাতে কি থাকতে পারে। তবে কিছুক্ষণের মাঝেই তার ঘরে প্রবেশ করলো ইউনু। তাকে জিজ্ঞাসা করলো, কোনো অসুবিধা হচ্ছে না তো? তে আর চোখে একবার ইউনুর বুকের দিকে তাকালো, পরক্ষণে বলল, আপনি খালি গায়ে চিম করবেন, গোসল করে এসে নগ্ন বুকে আয়নার সামনে দাঁড়িয়ে থাকবেন, আর সেই সব আমি মাঝে মধ্যে উকি ঝুঁকি মেরে দেখবো। এর থেকে সুবিধার আর কি হতে পারে? কি চুপ কেন, কথা বলো। তে হুঁশ ফিরিয়ে বলল, আরে না না, অসুবিধা হবে কেন? যে সুবিধা আপনারা দিচ্ছেন। তবে এখনো ভাবতে পারছি না আপনার সাথে এভাবে সাক্ষাৎ হয়ে যাবে, আর এখন থেকে সাক্ষাৎ রোজ হবে। ইউনু মুচকি হেসে বলে, চা নাকি কফি? চা আমার জন্য বেশি কমফোর্টেবল, তবে আজকে একটু কফি হলে ভালো হয়। ওয়েট, আমি বানাচ্ছি, তারপর ছাদে গিয়ে না হয় কথা হবে। এই সময় কেন, ভয় হচ্ছে? ছাদ থেকে ফেলে দেব না, ভয়ের কিচ্ছু নেই। আরে না, ভয় হবে কেন? আজকেই তো এই বাড়িতে এলাম, আপনার বোনের টিচার আমি। বাড়ির মানুষ কি মনে করবে? তো তাতে কি? টিচার হওয়ার আগেই পরিচয়টা কিন্তু আমার সাথে হয়েছিল। তা ঠিক। কথাটি বলে মুচকি হাসলো তে। রাতের আকাশ ঘন অন্ধকারে ঢাকা। দূরের শহরের একটানা মৃদু বাতি আর ধূসর আলোর ফাঁকে ফাঁকে ছায়া ফেলেছে। রাস্তার ধারে দাঁড়িয়ে আছে বাইকগুলো, লাইট ঝলমল করছে। ইঞ্জিনের তাপে বাতাস কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। জিয়ন জঙ্কুক হেলমেট ঠিক করে বসে নিজের বাইকে। তার পাশেই দলমতের কিছু সদস্য। প্রস্তুত? তার দলের একজন জিজ্ঞাসা করলো। জঙ্কুক শুধু মাথা নাড়ল, মুখে কোনো শব্দ করলো না। রাতের নিস্তব্ধতা ভেঙে বাইকগুলো গর্জন দিল। জঙ্কুকের হাত পা চোখ সমস্ত কিছুই এক ছন্দের। বাইক যেন তার অন্তরঙ্গের অংশ। চারপাশে অনেক দল। রাস্তায় বাঁক আসতেই জঙ্কুক নিখুঁত কন্ট্রোলে বাইক পরিচালনা করলো। বাতাস কেটে যাচ্ছে, চুলগুলো হেলমেটের ভেতরেই উড়ছে। প্রত্যেকটা দল চেষ্টা করছে তাকে পেছনে ফেলার, কিন্তু জঙ্কুক চলমান এবং অভিজ্ঞতার সমস্ত কিছু চাপিয়ে গেছে। শেষে লম্বা সরাসরি পথ। জঙ্কুক তীক্ষ্ণ গতি, প্রত্যেক
প্রত্যেকটা রেসিং লাইন পার করে। ধুলো উড়ছে, কাদা ঝাপসা করছে, কিন্তু সে থামে না, শেষ ফ্ল্যাগের কাছেই পৌঁছায়। জিওন জংকুক জিতলো, রেসিং শেষ, বাইক থামিয়ে হেলমেট খুললো, সবাই গর্জন করে তাকে চেয়ার আপ করছে। দলের সবাই পানি, হুইস্কি, ড্রিঙ্কস নিয়ে ছুটে এলো, চিৎকার করে হাত তুলে চেয়ার আপ করলো। দেখছিস, আমরা জানতাম তুই জিতবি জংকুক। কেউ একজন বলে উঠলো। দলের এক লেডি বাইকারের হাতে পানির বোতল, সে এগিয়ে দিতে যাবে, তখনই হেরে যাওয়া দলের একজন বলে উঠলো, হেরে গিয়েছি তো কি হয়েছে এলিসা, তুমি আজকে রাতটা আমার সঙ্গে কাটিয়ে আমাকে জিতিয়ে দাও না। এলিসার তো জঙ্কুকের দিকে তাকাতেও হলো না। সে বাইক থেকে নেমে হেলমেট রেখে বলা নেই কওয়া নেই একের পর এক ঘুষি মারতে লাগলো ছেলেটিকে। ছেলেটি তো বুঝতেও পারেনি, সবাই এসে জঙ্কুকের হাত থেকে ওকে বাঁচানোর চেষ্টা করেও পারছে না। শেষে সুগা এসে অনেক কষ্টে জঙ্কুককে টেনে সরিয়ে নিয়ে গেল। জঙ্কুক বলে উঠলো, আরে শালা ছাড় আমাকে, একে তো হেরেছে, তার উপর আবার আমার দলের লোককে নোংরা কথা বলা। ওকে তো রুমে পাঠাবোই, তবে বেডরুমে না, হসপিটালের রুমে। ততক্ষণে ভিড় জমে গেছে। কেউ একজন চেঁচিয়ে বলল, আরে জঙ্কুক ভাই, ছেলেটার তো শ্বাস চলছে না। সুগা সেই কথা শুনে জঙ্কুকের দিকে তাকায়। জঙ্কুক ভাবলেশীন ভাবে বলে, মাটি খুঁড়ে চাপা দিয়ে দে শালাকে। কাল রাতে খুব ভালো ঘুম হয়েছে তের। ভোরের দিকে ঘুমটা ভাঙলো। সে উঠে গিয়ে বারান্দায় দাঁড়ালো। একবার ডান পাশে চোখ গেল। ও পাশটা এত জঙ্গলের মতো কেন? লম্বা লম্বা সব গাছ, ভেতরে কি আছে ভালো করে দেখাই যাচ্ছে না। তের একটু হাঁটাহাঁটি করা দরকার। সে পানি খেয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে আসলো। বাড়ির বাইরে যাবে কি যাবে না ভাবতে ভাবতেও চলে গেল। কত বিঘা জমির উপরে এই নেওয়াজ কুটির? আচ্ছা, ইউনো নামের শেষে তো দেওয়ান পদবী, তাহলে বাড়ির নাম নেওয়াজ কুটির কেন? অদ্ভুত তো ব্যাপারটা। বাড়ির সামনে ঝর্ণা, ফল ফলাদির গাছের অভাব নেই, কি সুন্দর করে সাজানো গোছানো সব। তে হেঁটে হেঁটে এগিয়ে গেল আরো সামনে। এখনো পুরোপুরি আলো ফোটেনি। তে হাঁটতে হাঁটতে একেবারে জঙ্গলের ভেতরে পৌঁছে গেল। এদিকটাতে আসার পর বুঝতে পারলো ফোনটা ঘরে রেখে এসেছে। এমন অন্ধকার একটা হাতে বানানো বন, যা সূর্যের আলো ছিল, এদিকটাতে আসার পর অবশিষ্ট আলোটুকু অন্ধকারে বদলে গেল। জঙ্গল একটা সময় ফুরিয়ে গেল। একেবারে ছোট্ট একটা বন। শেষের দিকে আসতেই চোখ পড়লো সামনে একটা কাঠের দোতলা বাড়িতে। চারদিকে ঘন গাছপালা, বনের মতো কেমন একটা ছমছমে পরিবেশ, মাঝে একটা কাঠের বাড়ি। তে সামনে এগিয়ে যাবে কিনা ভাবতে ভাবতে কানে আসলো একটা শব্দ, মাটি খোঁড়ার শব্দ। এই অসময় কে মাটি খুঁড়ছে? সে এবার একটু ভয় পেল অবশ্য, কিন্তু ভ্রম ভেবে পাত্তা দিল না। দু কদম এগিয়ে যেতে কানে একটা গুনগুন শব্দ ভেসে এলো। তার পা মুহূর্তেই থমকে গেল, জমাট বেঁধে গেল। সে স্পষ্ট শুনতে পেল কেউ গান গাইছে। এই গানের সুরটা তার পরিচিত। গানের গলা আরো স্পষ্ট হলো। শরীরের ডান পাশ দিয়ে বয়ে গেল একটা শিহরণ। কেউ গান গাইছে আর মাটি খুঁড়ছে। প্রেম আমার, প্রেম আমার। সূর্যের আলো চোখে পড়তে ঘুমটা হালকা হয়ে গেল তের। সে উঠে বসে দেখে 9টা বেজে গেছে। হায় আল্লাহ, প্রথম দিনই এত লেট। তের স্পষ্ট মনে আছে ভোরের দিকে তার ঘুমটা ভেঙেছিল। তখন সে উঠে জঙ্গলের দিকটাতে যায়। হঠাৎ করে কেউ একজন তাকে পেছন দিক দিয়ে চেপে ধরে। বাস, তারপর আর কি হয়েছে তের মনে নাই। তে তখনও চোখে ঝাপসা দেখছে আর এগুলো কথাই ভাবছিল। হঠাৎ একজন মহিলা তাকে নক করে ঘরে ঢুকলো। বলল, আপা, আপনার ঘুম ভাঙছে? এই বাড়ির মানুষ কিন্তু সকালে একসাথে খাবার খায়। বড় ম্যাডাম আপনাকে ডাকতে পাঠাইছে। তে কাজের মহিলাকে বলে, এখনই আসছি, জাস্ট 5 মিনিট। আচ্ছা। তের মাথাটা এখনো ঘোরাচ্ছে। সে বারান্দায় গিয়ে ডান পাশের জঙ্গলের দিকে তাকাতেই জঙ্গলের ভেতরেই তার মনোযোগ স্থির হয়ে গেল। বুঝতে পারছে না ওটা কি সত্যি ছিল না স্বপ্ন। ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে এসে বসতেই আয়ু বেগম জিজ্ঞাসা করলো, শরীর খারাপ লাগছে নাকি? না, তবে কেমন যেন একটা লাগছে। নাস্তা করে নাও, সব ঠিক হয়ে যাবে। তে নাস্তার টেবিলে ইউনোকে খুঁজলো, অথচ পেল না। এখন তো মুখ ফুটে জিজ্ঞাসাও করতে পারবে না হবু শাশুড়ি আম্মাকে। ওগো মা, শুনছেন? আপনার ডাউনলোড করা ওই হ্যান্ডসামটা সকাল সকাল তার চাঁদমুখ খানার দর্শন না দিয়ে কমে গেল। নেন্সি এসে বসতেই তে বলল, আজ থেকে পড়াশোনা শুরু করতে হবে কিন্তু। তার এমন কথা নেন্সিকে খুশি করতে পারলো কিনা বোঝা গেল না। কিছুক্ষণের মধ্যে নিচতলা রুম থেকে লেমিনহো এসে টেবিলে বসতেই আয়ু তের সাথে পরিচয় করিয়ে দিল। তে তখনও বুঝতে পারলো না এই লোকটার পদবি দেওয়া না হয়ে নেওয়াজ কেন হবে। লেমিনহো এবার চারদিকে তাকিয়ে মোকলেসকে জিজ্ঞাসা করলো, আই মুকলেস, জঙ্কুক কোথায়? আজকে শুক্রবার, ও কি ভুলে গেছে শুক্রবারে আমরা সবাই একসাথে খাবার খাই? আয়ু, ইউনু কোথায়? আসেনি কেন এখনো?
আয়ু বেগম লিমিনহুর কথা শুনে সঙ্গে সঙ্গে বলল, বাবা সে ভোরে কোথাও একটা গিয়েছিল, এখন রুমে আছে, ফ্রেশ হয়ে নামবে। যাও কালুর বাপ, আমার জঙ্কুককে ডেকে নিয়ে আসো। কালুর বাপ মানে মুকলেশ দরজার সামনে যেতেই চোখ আটকে গেল এই দিকে আসা পুরুষটার দিকে। কালুর বাপের মুখে হাসি ফুটে উঠল। সে বলল, আরে আপনার জন্যই তো অপেক্ষা করতেছে সবাই। জঙ্কুক মুচকি হাসি দিয়ে বলল, চলো তাহলে, অনেক ক্ষুধা পেয়েছে। জঙ্কুকের পরনে সাদা একটা প্যান্ট, আজকে আর গলায় কোনো লকেট নাই, হাতে একটা রোলেক্সের ঘড়ি, হালকা নীল রঙের শার্টে তাকে আকাশের মতোই অপূর্ব লাগছে। গায়ের রঙের সাথে শার্টের রংটা যে কি দারুণ মানিয়েছে। সানগ্লাসটা চোখে ছিল। ভেতরে ঢোকার সময় খুলে ঢুকলো। জঙ্কুক ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে তার গা থেকে সেই রোজা ব্র্যান্ডের পারফিউমের গন্ধটা ছড়ায়। তে মাত্রই খাবারটা মুখে ঢুকিয়েছিল। জঙ্কুককে দেখতে পেয়ে নাকে মুখে সেই খাবার নিমিষেই উঠে গেল। নেন্সি তাকে পানি এগিয়ে দেবে না জঙ্কুককে দেখবে বুঝতে পারলো না, তবুও পানি এগিয়ে দিল। তের মাথা তখন কাজ করছে না। জঙ্কুক থেকে দেখেও না দেখার ভঙ্গি করে একেবারে তের পাশের চেয়ারে বসলো। কাজের লোক জুনুকে বলল, পাউরুটিতে মাখন দিয়ে টোস্ট করেছো তো? জি। আর স্ট্রবেরি এবং চকলেট। শোনো, সকাল সকাল অনেক গরম পড়েছে, আজ কোল্ড কফি দিও সাথে। আর কিছু? ডিম হাফ বয়েল, পুরো সিদ্ধ ডিম যেন না হয়। তে মাথা নিচু করে নিজের নাস্তার দিকে তাকালো। সে সকাল সকাল পরোটার সাথে চা সবজি খাচ্ছে, সাথে ডিম ভাজিও আছে। আর এই জিয়ন জঙ্কুককে দেখো কি বড়লোকি খাবার খাচ্ছে, কিন্তু কথা তো সেটা না, তে তো নেশা করেনি, তো সকাল সকাল জঙ্কুককে কেন দেখছে? আর এই ছোকরাকে আজ একটু বেশি হ্যান্ডসাম লাগছে না? এই কোথায় এসে পড়লো সে? মাথাটা তার এবার দ্বিগুণ ব্যথা হয়ে গেল। সে হাবার মতো চায়ের চুমুক দিয়ে সিঁড়ির দিকে তাকাতেই দেখতে পেল ইউনু নেমে আসছে। কালো একটা ব্লেজার পরা, ভেতরে সাদা শার্ট, গলায় টাই, একেবারে খাঁটি জেন্টলম্যান যাকে বলে। তের তো এবার মাথা ঘুরে যাওয়ার পালা। গায়ের পারফিউমটা মাথা হ্যাং করে দিচ্ছে। ইউনু তের দিকে তাকিয়ে মুচকি হেসে তার পাশের চেয়ারটাতে বসে। তের বাম পাশে জঙ্কুক, ডান পাশে ইউনু। একজন একটু কম সুদর্শন হলে পারতো না? শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে তের। তার তো চেঁচিয়ে বলতে ইচ্ছা করছে, এই কেউ অ্যাম্বুলেন্সকে খবর দে, নয়তো কিছু একটা কর। এভাবে আর কতদিন অবিবাহিত হয়ে বাঁচবো? যৌবন তো চলে যাচ্ছে সুপুরুষ দেখতে দেখতেই।